বিশ্বব্যাংক বাধা দিলেও নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ বাস্তব বিস্ময়। সফল হয়নি বিএনপির ষড়যন্ত্র, বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন। বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদে বসেই পিকে হালদারকে মানি লন্ডারিংয়ে সহায়তা করতেন এসকে সুর ও শাহ আলম। টাকার বিনিময়ে সামাল দিত সব অনিয়ম, দুদকের জিজ্ঞাসাবাদ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিশ্বব্যাংকের বাধার পরও নিজ অর্থায়নে পদ্মা সেতু আজ বাস্তব বিস্ময়। বাধা হতে পারেনি বিএনপির প্রকল্প বন্ধের পদক্ষেপও। সেতুর নিরাপত্তায় দুই পারে গড়ে তোলা শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্পদ রক্ষায় থাকতে হবে সদা সতর্ক। তিনি বলেন, পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন আরও এগিয়ে যাবে। জাজিরা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। দেশের স্বপ্নের যোগাযোগ অবকাঠামো হিসেবে গৌরবের পদ্মা সেতু ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত। বাকি থাকা সামান্য কিছু কাজ শেষ হলেই মেগা প্রকল্প খ্যাত এই সেতুটিতে শুরু হবে যান চলাচল। বৃহৎ এই সেতুর নিরাপত্তা বিধান ও সুরক্ষায় এবার পূর্ণাঙ্গ সেনানিবাস হলো। সেতুটিকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে জাজিরা ও মাওয়া প্রান্ত মিলে গড়ে তোলা সেনানিবাসে কম্পোজিট বা সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে। দৃঢ় সুরক্ষায় থাকছে এয়ার ডিফেন্স সিস্টেমও। সেতু উদ্বোধনের ৩ মাস আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো শেখ রাসেল সেনানিবাসের। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাজিরা প্রান্তে যুক্ত হয়ে নবনির্মিত ক্যান্টনমেন্টের ফলক উন্মোচন করেন সরকার প্রধান। শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী ফলক উন্মোচন করার জন্য অনুমতি প্রদান করছি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ভিত্তি আওয়ামী লীগ দিলেও বিএনপি তা বন্ধ করেছিল। বিশ্বব্যাংকের বাধার পরও এই স্থাপনার সফল বাস্তবায়নে নতুন সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না, কিন্তু আমি জানি তো বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না। আমরা যদি ইচ্ছা করি অসাধ্য সাধন করতে পারি। এই সেতু নির্মাণের ফলে আমরা মনে করি যে আমাদের জিডিপিতে অন্তত আরও 1 ভাগ থেকে 2 ভাগ সংযুক্ত হবে। পদ্মা সেতুর পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে ফোর্সেস গোল 2030-এর আলোকে গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। সেতুর নিরাপত্তা একান্তভাবে অপরিহার্য। আমাদের প্রস্তুত থাকতে হবে, কখনো যদি বহিঃশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি। এখন পুরোদমে চলছে মাওয়া প্রান্তে দ্বিতীয় ফেজের নির্মাণ কাজ। যোগাযোগ অবকাঠামো তো বটেই, কৌশলগত স্থাপনা হিসেবেও দিন দিন গুরুত্ব বাড়বে পদ্মা সেতু প্রকল্পের। এখান থেকেই স্থল, নৌ ও আকাশপথে যে কোনো সম্ভাব্য হামলা মোকাবেলা করার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, শেখ রাসেল সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর। দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেট জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। 5 বছর পর সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল। মঙ্গলবার সকালে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রায় 2000 কাউন্সিলর সহ নেতাকর্মীরা সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হন। সকাল 11টায় সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্পের নামে দেশে দুর্নীতি আর লুটপাট চলছে। নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ তার। 10,000 কোটি টাকার পদ্মা সেতু এটা 30,000 কোটি টাকা নিয়ে গেছে লুট করতে করতে করতে। আসল কার্পেট কাজটা হচ্ছে মেগা দুর্নীতি করা। সব মানুষ চিৎকার করছে যে জিনিসের দাম কমাও, দামাবে কোথায়? এটা সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট কারা? এখন যারা আওয়ামী লীগ করছে তারাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার জননিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। রাত্রি 9টার মধ্যে সব লোকের মধ্যেই আপনার গুলি করে কমিশনারের হাজবেন্ডকে মেরে দিচ্ছে প্রকাশ্যে। কারণ কি? যাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ, তারা তো ব্যস্ত রাজনীতি করতে, একজনই করতে। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সহধর্মিনী
তাহসিনা রুজদির। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিএনপি জামায়াত একই আদর্শে বিশ্বাসী। তারা দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে বিএনপি। ঘোষণা পাঠ করা আর খবর পাঠ করার ব্যক্তিকে এখন ইতিহাসের নায়ক বানানোর জন্য চক্রান্ত করে আছে এই বিএনপি নামক এই অপশক্তি, এই পাকিস্তানের এজেন্টরা। তাদের মূল লক্ষ্য যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে ৭১-এর কলঙ্ককে মুছে দেওয়া তাদের লক্ষ্য। সংগঠনকে শক্তিশালী করে আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা রাখতে হবে। ওরা জামায়াত আর বিএনপি একই আদর্শের অনুসারী, কারণ একই মায়ের পেটের সন্তান। জামায়াত পাকিস্তানের মওদুদি তার হাতে তৈরি, আর বিএনপি পাকিস্তানের আইএসআইর দায়িত্ব তৈরি। এই বাংলাদেশের উন্নয়ন আপনাদের ব্যাহত করতে চাই। বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদে বসেই ১০,০০০ কোটি টাকা লোপাটে অভিযুক্ত পিকে হালদারকে মানি লন্ডারিংয়ে শাহ আলম। টাকার বিনিময়ে তারা সামাল দিত সব অনিয়ম, নিত নিয়মিত মাসোহারা। মঙ্গলবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এসকে সুর শাহ আলম পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে দাবি সংস্থাটির। ব্যাংকপাড়ায় আলোচিত প্রশান্ত কুমার হালদারের সঙ্গে সম্পৃক্ততায় সবচেয়ে বেশি এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক শাহ আলমের নাম। এই দুইজন পিকের পাওয়ার হাউস নামে পরিচিত। একজন আসামি আদালতে দেয়া জবানবন্দিতে বলেছেন, শাহ আলম প্রতি মাসে ২ লাখ টাকা করে নিতেন পিকে হালদারের কাছ থেকে। এসকে সুর ছিলেন তার ক্ষমতার উৎস। এই দুজনের কাজ ছিল বিভিন্ন অনিয়মে সহায়তা করা, কাগজে প্রতিষ্ঠানের নামে ঋণ দিতে সহায়তা, ভুয়া অডিট রিপোর্ট তৈরি সহ লিজিং প্রতিষ্ঠান লুটের পেছনে পিকে হালদারকে সহায়তা করেছেন এই দুইজন। মঙ্গলবার এই দুইজনকে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ১৬৪ ধারার জবানবন্দিতে যাদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হবে অথবা নাম আসবে, তদন্তকারী কর্মকর্তা পর্যায়ক্রমে সবার বক্তব্য রেকর্ড করবেন। যদিও জিজ্ঞাসাবাদে সব অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেকেই ২ শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, ব্যাংকটিতে কর্মরত পরিদর্শন বিভাগের কেউ জড়িত থাকতে পারে। বর্তমান হোক, সাবেক হোক, যে পর্যায়েরই হোক, সেটা যদি কোনো তথ্যপত্র প্রমাণ সম্পৃক্ততা পাওয়া যায়, অবশ্যই সেটা আইনগত পদক্ষেপের মধ্যে চলে আসবে। দেশের আর্থিক খাত থেকে ১০,০০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক পিকে হালদার ইস্যুতে ৩৪টি মামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জনই দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের প্রেতাত্মারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে ছাত্রলীগ আয়োজিত শতবর্ষে বঙ্গবন্ধু অর্ধশতকে বাংলাদেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপির অপরাজনীতি মোকাবিলায় ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। দীর্ঘ স্বাধীনতার সংগ্রাম যাদের বিরুদ্ধে লড়াই করছি, এখনো কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। সেই পাকিস্তানি প্রেতাত্মাদের বিরুদ্ধে, সেই অপশক্তির বিরুদ্ধে এখনো কিন্তু আমরা এই একই শক্তির বিরুদ্ধে লড়াই করছি। জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর প্রায় ৩০ বছর এই পাকিস্তানি প্রেতাত্মারা তাদের দোষটা, ৭১-এর ঘাতক তাদের দোষটা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। এই যে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরতে ছাত্রলীগের ঐতিহ্যবাহী ইতিহাস আছে। ছাত্রলীগের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কেউ যাতে ছাত্রলীগের দিকে বাঁকা দৃষ্টিতে না দেখে। সেকেন্ডারি কোয়ালিটির স্টিল শিট ও কয়েলকে প্রাইম কোয়ালিটির হিসেবে শুল্কায়ন ও ট্যারিফ বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আয়রন ও স্টিল আমদানিকারক অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর বংশালে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ট্যারিফ বাড়ায় এ ব্যবসা থেকে আগ্রহ হারাচ্ছেন অনেকে। চট্টগ্রাম কাস্টমস হাউসের অযৌক্তিকভাবে শুল্ক হার বৃদ্ধি এবং শুধু কয়েকটি বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানকে ট্যাক্স সুবিধা দেওয়ার বিষয় তুলে ধরতেই বাংলাদেশ আয়রন ও স্টিল আমদানিকারক অ্যাসোসিয়েশনের এ সংবাদ সম্মেলন।
তাদের দাবি, দেশে স্টিল শিট খাতের অবদান থাকলেও ট্যারিফ বৃদ্ধির ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। অযৌক্তিকভাবে ট্যারিফ মূল্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করা হচ্ছে, যার ফলে আমরা ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে আজ আমরা অস্তিত্ব সংকটে পড়েছি। একটা মধ্যবর্তী একটা ট্যারিফ করে দেওয়া হোক, ট্যারিফ করে দিলে কি হবে, আমরা হ্যাসেল মুক্ত আমরা ব্যবসা করতে পারবো এবং সরকারের রেভিনিউগুলো ঠিক থাকবে। এছাড়া কয়েকটি বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানকে হাজার কোটি টাকার ট্যাক্স সুবিধা দিতে গিয়ে এখন হুমকির মুখে এই শিল্পের প্রায় 4 লক্ষ প্রতিষ্ঠান। চিটাগাং কাস্টম কমিশনার মহোদয় উনি হয়তো বা কোনো একটি মহলকে খুশি করার জন্যই এবং আমাদের ধ্বংস করার জন্যই এই কাজটি মূলত করতেছেন। আমরা যেখানে লোহার 1 কেজি মালের মধ্যে আমরা 37 টাকা প্রতি কেজিতে ট্যাক্স দিয়ে আসছি, কিন্তু অন্য জায়গায় অন্যরা এত ট্যাক্স দেয় না, তাও আমরা হয়রানি শিকার হচ্ছে, আমাদের কথা কেউ শুনছে না। দেশের বাইরে থেকে যে আমরা আমদানি এটা অনেক বছর ধরে করতেছে, হঠাৎ করে এই কমিশনে এসে হঠাৎ করে সে সেকেন্ডারি ক্রাইম করে ফেলাইলো, এটা তো ঠিক না। যেভাবে করতেছে এইভাবে আমাদের দেশের মানুষ এবং শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাবে এবং আমরা দেউলিয়া হয়ে যাবো। এই দেউলিয়া হয়ে গেলে আমরা এই টাকা পয়সা করতে দিব। এই খাতের ব্যবসায়ীরা জানান, সেকেন্ডারি কোয়ালিটি হলেও প্রাইম কোয়ালিটির চেয়ে 27% বেশি রাজস্ব দিতে হয় তাদের। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান ব্যবসায়ীরা। তনা তারুণ্য, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে আরও 1200 রোহিঙ্গাকে। 20টি বাসে করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে তাদের আনা হয়েছে চট্টগ্রামে বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটিতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, কি অবস্থা এই মুহূর্তে? রোহিঙ্গাদেরকে নিয়ে চট্টগ্রামের যে জহুরুল হক ঘাঁটি রয়েছে পতেঙ্গা, সেখানে কিন্তু 20টি বাস ইতিমধ্যে যে ঘাঁটির সামনে এসে দাঁড়িয়ে আছে। সেখানে 20টি বাসে আপনি হতে দেখতে পাচ্ছেন সে রোহিঙ্গাদের বাস। সেই বাসে কিন্তু প্রায় 1096 জন রোহিঙ্গা রয়েছে। 20টি বাসে একটিতে 55 জন করে কিন্তু 1096 জন রোহিঙ্গা রয়েছে। আপনি হতে দেখতে পাচ্ছেন সেই রোহিঙ্গাদের পরিবার, তারা কিন্তু এই ঘাঁটিতে ঢুকে যাচ্ছে এবং এরপরে কিন্তু রাত 12টার দিকে আরও প্রায় 900 জনের বেশি রোহিঙ্গা এখানে আসবে। আজকে সারা রাতে প্রায় 40টি বাসে করে রোহিঙ্গা আসবে, প্রায় 2000-এর বেশি, এবং তাদেরকে এখানে যে অস্থায়ী যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তাদেরকে রাখা হবে এবং তাদেরকে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা সেখানে থাকবেন। তাদের খাবারের থাকার ব্যবস্থা করেছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে, সেই ব্যবস্থাগুলো করা হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন তাদেরকে প্রতিটি গাড়ি চেকিং করে কি তল্লাশি করে তাদেরকে এখানে ঢুকানো হচ্ছে এবং তাদেরকে আগামীকাল কিন্তু নৌবাহিনীর হাতে হস্তান্তর করা হবে এবং নৌবাহিনী তাদেরকে নোয়াখালী যে ভাসানচর রয়েছে সেই ভাসানচরে কিন্তু এই রোহিঙ্গাদেরকে নিয়ে যাবে। এই 13তম দফায় এসে কিন্তু প্রায় 4200 রোহিঙ্গাকে পাঠানো হবে ভাসানচরে। আজকে আগামীকাল 2000 এবং এর পরের দিন অর্থাৎ 31শে মার্চ 2200 জনকে পাঠানো হবে। আপনি হয়তো জানেন মোট 1 লাখের বেশি রোহিঙ্গাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এই 13 ধাপে অন্তত 26,000-এর বেশি রোহিঙ্গা ইতিমধ্যে ভাসানচরের বিভিন্ন যে 120টির বেশি যে ক্লাস্টার বা গুচ্ছগ্রাম রয়েছে এবং যে আশ্রয় শিবির রয়েছে ভাসানচরে, সেখানে কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে রাখা হয়েছে। সেটা নিশ্চিত করে কিন্তু তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে জহুরুল হক ঘাঁটিতে এক একটি বাস আসছে এবং সেগুলো কিন্তু ভেতরে কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে কিন্তু তারা প্রবেশ করছে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, এনএসআই সদস্য রয়েছে এবং বিমান বাহিনীর সদস্য রয়েছে এবং আগামীকাল তাদেরকে কিন্তু যে নৌবাহিনী রয়েছে সেই নৌবাহিনীর হাতে হস্তান্তর করা হবে এবং নৌবাহিনীর বড় জাহাজে করে তাদেরকে কিন্তু ভাসানচরে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।